হারানো ধন সম্পদ কিংবা সম্পর্ক ফিরে পাওয়া যায়, কিন্তু হারানো সম্মান আর ফিরে পাওয়া যায় না। তালুকদার ভিলার সেই অবস্থা। এক সময় সহায় সম্পত্তি কম থাকলেও এলাকায় জমিদার বংশ বলে আলাদা একটা কদর ছিল, কিন্তু মানুষের বাঁকা নজরে নিষ্পাপ একটা মেয়েকে কাঠগড়ায় দাঁড় করিয়ে সম্মানকে আসামি বানিয়ে দিয়েছে। অর্থ সম্পদের ধস সেই সম্মানকে টেনে আরো দ্রুত নামিয়ে এনেছে যেন। আপন মানুষগুলোর মুখ দর্শন এখন পাওয়া যায় না। সেই আপন মানুষ যারা এককালে সকাল বিকাল ধর্ণা দিত, দরকারে অদরকারে যোগাযোগ করত, এই জন্য বিপদে পড়লেও বড় মুখ করে সৃষ্টিকর্তার গুণগান করতে বলা হয়। কারণ বিপদে পড়লেই আমরা আমাদের আসল শুভাকাঙ্ক্ষীদের পাব। প্লাস্টিক আত্মীয় সব বিপদের গরম আঁচে গলে যাবে। আবার কিছু সময় বিপদে পড়লে বিচক্ষণ মানুষও হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে, যেমন রায়হান তালুকদার হয়েছেন বছর দুয়েকের পরিচয়ের একটা কর্মচারী, যে সম্পর্কের খাতিরে বাড়ির পরিচালিকতার প্রতি তাকে দিয়েছে ব্যবসার সকল মূলধনের ভার। কথায় আছে, জ্বলন্ত মমের নিচের তলায় অন্ধকার। তেমন কাছের মানুষের দ্বারাই বিপদ বেশি হয়। এক রাত পার হয়ে গেছে, মালসহ মারুফের কোনো হদিস নেই। ফোন আউট অফ সুইচ। কুল কুল করে ঘামছে রায়হান। পুরো টাকাটা ব্যাংক লোন নেওয়া। বানু চিন্তায় খাওয়া দাওয়া বাদ দিয়েছে। বাড়িতে আর কেউ জানেও না এই বিষয়ে। এরই তার অ্যাপার্টমেন্টের এক ভদ্রমহিলা দ্রুত সুর আর গভর্নমেন্টে ডেকে বলেন হাসপাতালে যেতে হবে। ওনার কথায় সুর কান্না করে দেওয়ায় এরিসরা এগিয়ে এসে জিজ্ঞাসা করে কি হয়েছে। সেই মহিলা নিজের ফোন বের করে ভাইরাল ভিডিও দেখায়। সেটা দেখে সবাই ছুটে হাসপাতালের দিকে। সারা দিন গিয়ে সন্ধ্যার দিকে এদিতার সেন্স আসে। অল্প চোখ খুলেই শুভেচ্ছাকে দেখে বসে থাকতে চোখ বন্ধ করে ফেলে সাথে সাথেই। শুভেচ্ছা মাথার কাছে এগিয়ে জিজ্ঞেস করে, কেমন বোধ করছিস এখন? এরিতা বিড়বিড় করে বলে ওঠে, সবই ভ্রম, এগুলো আমার কল্পনা। দেখ শুভ, একটু পর ভ্যানিশ হয়ে ঠিক হয়ে যাবি, তাই অযথা আমাকে জ্বালাস না। আমি একাই ভালো আছি, যা ভাগ। এই মহিলা ঋত্বিক রোশন, কি বিড়বিড় করছিস? এতদিন পর দেখা, কোথায় ধরে কান্নাকাটি করবি তা না, চোখ যে বন্ধ করেছিস খুলছিসই না। ফট করে চোখ খুলে হাত বাড়িয়ে শুভেচ্ছার গালে হাত রাখে, তারপর হঠাৎ উঠে বসে। শুভ বলে চিল্লিয়ে জড়িয়ে ধরে অঝরে কান্না শুরু করে দেয় দুই বান্ধবী। দরজা খুলে সুর প্রবেশ করে দৌড়ে এসে স্বর্ণ বলে জড়িয়ে ধরে। সুরের পেছন পেছন হিম, এরিস আর এজাজও ঢুকছে, কিন্তু বেডটা এমনভাবে সেট করা এরিদার পেছনের দিকে দরজা, তাই পেছনে না ফিরলে দেখা যায় না। শুভেচ্ছা বলে উঠল, তুই আগাগোড়া বেঈমান মহিলা, একটাবার যোগাযোগ করিস নাই। এই রসগোল্লার মতো বাচ্চাটাকে একেই আদর করিস, আমাদের ভাগও দিস নাই। এখানে এলি কিভাবে? বিয়ে করেছিস? কিছুই বলবো না তোকে, নিষ্ঠুর মহিলা। নিজের বাচ্চাটাকেও মা ডাক শিখাসনি। বাচ্চা কি শুধু আমার নাকি যে ফুল ক্রেডিট নিব? বাচ্চাকে যেহেতু ডাকতে পারবে না, তাই মাকেও ডাকার দরকার নেই। এর মাঝে সুর ডেকে উঠল, মাম। এরিতার মনে হয় কারেন্ট লাগলো। সুরের পরের কথাতে এরিতার মাথা ঝিমঝিম করে উঠল। আই হ্যাভ এ দ্যাট টু। আই এম সো লাকি। জানো, যাদের মম দ্যাট আসে তারা বেশি হ্যাপি, যারা হ্যাভেন থেকে এসেছে তাদের চেয়েও। নাও আই এম এ লাকি কিস। ইয়ে। সুরের এই আনন্দ উল্লাসে এরিতা একটা চরম বাস্তব জিনিস উপলব্ধি করল। একই জিনিস, একই রং রূপ আকার আকৃতি, কিন্তু আলোর তারতম্যের জন্য আমরা আলাদা আলাদা দেখি। নিগুড় অন্ধকারে সেটা একেবারেই দেখি না। তাহলে মূল পার্থক্য আলোর নাকি জিনিসটার? এরিতার ভাবনাটা জটিল। সহজ কথা হচ্ছে, মানুষের স্বরূপ কন্টিনিউয়াসলি পরিবর্তনশীল। মাথা ব্যথার মলম পায়ে লাগালে ব্যথা কি সারবে? তেমন বাবার আদর মা দিলে সেটা মায়ের আদরই হবে, বাবার না। ইউএসের হিউম্যান রিসার্চ বলে, যে সকল বাচ্চারা বাবার সান্নিধ্যে থাকে বেশি, তারা বেশি ইন্টেলিজেন্ট হয়। একটা শিরশির ঠান্ডা অনুভূতির মেরুদণ্ড দিয়ে বয়ে গেল এরিতার। তখনই এরিস পেছন থেকে কথা বলল, স্বর্ণ, এখন কেমন আছিস?
এরিতা কোনো উত্তর না দিয়ে সুর আর এরিসের দিকে দেখতে লাগলো। সুর এরিতাকে ছেড়ে এরিসের দিকে চলে গেল ড্যাড বলে। ধপ করে বিছানায় শরীর ছেড়ে দিল এরিতা। তার কাছে এই দৃশ্য একই সাথে পৃথিবীর সবচেয়ে মনোমুগ্ধকর আর বিষাদগ্রস্ত দৃশ্য মনে হলো। মানুষের জীবনের শান্তি নাকি স্বস্তি বেশি দরকার, কেউ কেউ বলবে দুটোই। একজন লেখক শান্তির চেয়ে উনি স্বস্তিকে বেশি প্রিফার করেছেন, কিন্তু মনে হয় শান্তির পরের রূপটাই স্বস্তি, একটা আরেকটার পরিপূরক। পরিবার হচ্ছে সেই শান্তি আর স্বস্তির সমন্বয়ে গঠিত। সুরকে কোল থেকে নামিয়ে এরিস এরিতার দিকে এগিয়ে গেল। শুভেচ্ছা সহ বাকিরা সুরকে নিয়ে কেবিনের বাহিরে বের হয়ে গেল। এরিস এরিতার পাশে বসে নিজের হাতে তার হাতটা নিয়ে মুঠোয় ভরে ঠোঁট ছোঁয়ালো হাতের পিঠে। এরিতা চোখ বন্ধ করে রেখেছে। সৃষ্টিকর্তার নারীর হৃদয়ে বানানোর সময় বড়ই হিসেবি হয়েছিলেন মনে হয়, তা না হলে এমন দুর্বল কেন যে কারো করুণ চেহারা দেখলেই গলে হয়ে বসে থাকে। তার চেয়ে ভালো না দেখে চোখ বন্ধ রাখা, কারণ হৃদয়ের দরজাই তো নেত্রদয়। স্বর্ণ, এই শোনা। বলে হাত ঝাঁকালো। এটা এরিসের অভ্যাস, ডাকে সাড়া না পেলে ঝাঁকি দেওয়া। এরিতার সাড়া না পেয়ে নিজেই বলতে থাকলো, আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় ছিল ছোটবেলায় তোর সাথে কাটানো দিনগুলো। তারপর দ্বিতীয় সুন্দর সময় আমাদের বিয়ের পরের কয়েকটা দিন। আমি অনেক কিছু পারি না, যেই না পারার মাঝে আছে নিজের অনুভূতি প্রকাশ করাটাও। আমি তোকে নিজের দায়িত্ব বলেছি, কারণ দায়িত্ব আমার কাছে সবচেয়ে বেশি অগ্রাধিকার পায়। আমি বারবার দায়িত্বের প্রেমে পড়ি। তোর প্রেমে পড়েছিলাম তুই যখন স্কুলে পড়িস, দাদির ভিডিও কলে তোর বৃষ্টি ভেজা নৃত্য দেখে। আমি মহাপুরুষ না স্বর্ণ, তবে আমার চাহিদা অনুভূতিরও আগে না। তোর প্রেমে পড়ার কারণেই সেই চাহিদার বাঁধ ভাঙা ছিল। নিজের উগ্র আকাঙ্ক্ষা তোর কাছে এসেই বেসামাল হয়েছিল। বিশ্বাস কর, আমি শুধু তোকে নিজের চাহিদার বস্তু ভাবিনি। চাহিদা মেটানো কি খুব কঠিন? আমি যেখানে বড় হয়েছি সেখানে অধিকাংশ নারী বস্ত্র পরিধান করেও উলঙ্গ। তারা শরীর দেখানোকে শিল্প মনে করে, কিন্তু সেই শরীরের প্রতি কখনো আমার চাহিদা জাগেনি। কিন্তু তোকে আগাগোড়া বোরকা হিজাবে সামান্য আইসক্রিম খাওয়া দেখে আমার অন্তর্গত আমিকে নিয়ন্ত্রণ করতে পারিনি। তাহলে বল, এটা কি ভালোবাসার চাহিদা না? আমার টি শার্ট পরা অবস্থায় তোকে দেখে মনের যে কোন্দল হয়েছিল, সেটা কি ভালোবাসা না? শাড়ি লিপস্টিক পরা তোকে কোনো অপসরের চেয়ে কম লাগেনি, সেটা কি ভালোবাসা না? প্রতিটা মানুষের সাথে তার বয়সের লেভেল হয়ে মিশে যাওয়া আমাকে মুগ্ধ করেছে, সেটা কি ভালোবাসা না? সম্পর্ক ঠিক করার জন্য দুইজন কঠিন হৃদয় নারীকে কনভিন্স করার ব্যাপারটাই আমাকে অবাক করেছে, সেটা কি ভালোবাসা না? আচ্ছা, সব বাদ দিয়ে ভুলকে যদি ফুল ভাবা হয় তাহলেও তো বিষয়টা সহজ হবে। দেখ, যদি আমার চাহিদা ভুলই হয়, অনুভূতির চেয়ে চাহিদা অগ্রাধিকার পায়, তবুও চিন্তা কর, তোর আর আমার অনুভূতির সৃষ্ট আমাদের সন্তানের কথা। সে তো আসতো না, বল? আমরা কি কেউ সৃষ্টিকর্তার লিখন খণ্ডাতে পারি? আমার যে এখন তোকে দরকার স্বর্ণ, আমার ছেলেকে দরকার, আমার পরিবার দরকার। আমার ভালোবাসারা প্রতিবেলা কেঁদে কেঁদে গুমড়ে মরছে, তাকে বাঁচানোর জন্য যে তোকেই লাগবে। ক্ষমা পাওয়ার জন্য কি করতে হবে বল? শুধু আমার কাছ থেকে স্বর্ণ আর সুরকে আলাদা করা ছাড়া তাদেরকে আমার লাগবেই লাগবে। আমার মনের কথা কি তুই বুঝতে পারছিস? আমি মুখেও যে সব বলে দিলাম তুই শুনতে পারছিস? আমি যে তোকে অনেক অনেক বেশি ভালোবাসি স্বর্ণ। বলে হাতের উপর কপাল ছেঁকালো। কাঙ্ক্ষিত সেই বাক্য শুনে বন্ধ চোখের পাতা কেঁপে উঠল এরিতার। গড়িয়ে পড়ল নেত্রজল, মুখে বলল, জোর করে আদায় করা জিনিস শেষ পর্যন্ত টিকে থাকে না। যে সম্পর্ক মরে যায় তাতে সকাল বিকাল দুবেলা পানি দিলেও জ্যান্ত হয় না। আমি মরা গাছটা আঁকড়ে ধরেই বাঁচতে চাই। আমার গাছে যে কলি আছে, একটা সকাল বিকাল না 24 ঘন্টা পানি দিব। তুই আমার তোমাকে দেওয়ার মতো কিছু নেই ভাইয়া। সুরকে যদি নিতে চাও তো নিয়ে যাও, ওর ভালো লাইফ আমি নিতে পারবো না। আমাকে খুবই খারাপ মানুষ ভাবিস জানি, কিন্তু এতটা ভাবিস জানতাম না। আমি কিছু ভাবছি না, তোমার সন্তান নিতেই পারো, তবে আমার আশা করো না। তোমাদের সেই স্বর্ণ মরে গেছে, অল্প কিছু মানুষের মাঝে সে বেঁচে আছে, তাদের নিয়েই বাকি জীবন পার করবে।
সেদিন তোকে কে বলেছিল যে আমরা আর সম্পর্ক রাখবো না? আমার হাতের হাড়ে স্কেচ পড়ায় ডাক্তার উন্নত চিকিৎসা প্রিফার করেন, তাই পাপা ইংল্যান্ডে ব্যাক করে সবাইকে নিয়ে, কিন্তু তোকে খোঁজা অব্যাহত ছিল। কালো লম্বা একটা লোক, তোমরা নাকি তাকে বাড়ির দেখাশোনা করার জন্য রেখেছিলে। ওই দিন অবশ্য আম্মু ছাড়া কেউ বাসায় ছিল না। আর ওইসব কথা থাক, সাংসারিক আর সামাজিক মারপ্যাচ খুবই আপার লেভেলের জিনিস। আমার পক্ষে সেসবে আবার জড়ানো সম্ভব না। আমি খুব টায়ার্ড। বলে উল্টো ঘুরে শুয়ে পড়ল এরিতা। শুভেচ্ছা এটা সেটা বাংলায় বলে আর সুর সেটাকে কোরিয়ান ট্রান্সলেশন করে। সেটা শুনে শুভেচ্ছা হেসে কুটি কুটি হয়। এজাজ তখন থেকে এই দুটোর কাণ্ড কারখানা দেখে চলছে আর মুস্কি মুস্কি হাসছে। সুরকে দেখানোর জন্য মিতা আক্তারকে ভিডিও কল করেন। মিতা আক্তার ফোনের স্ক্রিনে একটা বাচ্চা দেখে চমকে যান। এটা কে এজাজ? এটা কে? বারবার আওড়াতে থাকেন। উনি শুয়েছিলেন কিন্তু বাচ্চাটাকে দেখে দাঁড়িয়ে গেলেন। বলো দেখি কে? এজাজ রহস্য করে বলল, কি আশ্চর্য! আমি কিভাবে বলবো? আমার অ্যারিস ঠিক এমন ছিল দেখতে, তবে এই বেবিটা অনেক ব্রাইট। একটু কাছে যা না আব্বু, মনে হচ্ছে ছোট্ট অ্যারিস। তোমার এরিসই অংশ যে, তাই। মিতা আক্তার থমকে গেলেন। স্থির হয়ে কয়েক পলক কাটিয়ে চিৎকার করে উঠলেন। চিৎকার আর কান্নায় রাজু ড্রয়িং রুম থেকে দৌড়ে এলেন। ফোনের স্ক্রিনে সুরকে দেখে উনিও হতবাক হয়ে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। এইদিকে এজাজ সুরকে তার কাছে ডাকলে দৌড়ে এসে কোলে বসে পড়ে। ফোনের স্ক্রিনে দুই বয়স্ক মানুষদের দেখে বলে ওঠে, আন্নেহাংসেও। এজাজ বলে, আরে বাবা, কোরিয়ানের চংফং না, সালাম দাও। ওনারা তোমরা গ্র্যানি আর গ্র্যান্ডপা। Assalamu alaikum, Granny and Grandpa. Wait, I second, I have a complete family. ফোন থেকে চোখ সরিয়ে এজাজের দিকে তাকিয়ে প্রশ্ন করে সুর। অপরদিকে মিতা আক্তার আর রাজু দুজনেই কান্নাকাটি শুরু করলো। কথায় আছে, আমের চেয়ে আমের আটি বেশি মজা, তেমন নিজ সন্তানের চেয়ে নাতিপুতিরা বেশি আদরের। কথায় আছে, সন্তান যদি হয় হৃদয়ে, তবে নাতিপুতিরা হচ্ছে সমস্ত শরীর। ওনাদের মনের অবস্থা কতটা ব্যাকুল আর সুরকে দেখে কতটা পরিতুষ্ট হলো সেটা কেউ প্রকাশ করতে পারল না, শুধু চোখের জল ফেলল। মিতা আক্তার বলল, কোথায় পেলি ওদের? হায় আল্লাহ, আমার কলিজার বাচ্চা। ওকে আমি একটু ধরে দেখতে চাই জাস্ট। ও আমার অ্যারিসের সন্তান। আমার বিশ্বাস হচ্ছে না। এদিতা কোথায়? ও কেমন আছে? মেয়েটা কতটা কঠিন, জলজ্যান্ত একটা বাচ্চা সহ কেমন নিরুদ্দেশ হয়েছিল। আমার ধারণা যেও স্মার্ট মেয়েটা। আমি ওর কাছে ক্ষমা চাইতে চাই। আমার অ্যারিসকে যেন আর কষ্ট না দেয়। অ্যাড্রেস বল কুইক। আসতে মামুনি, প্রেশার আপ হয়ে যাবে। সব একেবারে প্রশ্ন করলে উত্তর দিব কিভাবে? ওদের সাউথ কোরিয়ায় পাওয়া যায়। আর ওর নাম সুর তালুকদার। তোমার বিশ্বের চেয়েও জিনিয়াস সে। 4টা ল্যাঙ্গুয়েজ অনর্গল বলতে পারে। তা তো হবেই। আমার অ্যারিসের বাচ্চা। ফোনটা কাছে নে তো। হায় আল্লাহ, চোখের পাশে তিলটাও সেম। এ তো জিরক্স কপি। আমার রিস কেমন আছে? ওর কাছ থেকে আল্লাহ যা নিয়েছিল তার দ্বিগুণ ফেরত দিয়েছে। এইবার কি ইংল্যান্ড ফিরবে? এজাজ জানে তার মামুনির সেই আগের রেকর্ডার চালু হবে, তাই আর বেশি কথা না বাড়িয়ে বলল, হোটেলে ফিরে ডিটেলস জানাবো তোমাদের। রাজু এতক্ষণ কোনো কথা বলেনি, শুধু নিষ্পলক চেয়েছিল ফোনের স্ক্রিনে। ফোন কেটে এজাজ সুরের দিকে তাকিয়ে দেখে সে ভ্রু কুচকে তাকিয়ে আছে, ঠিক এর এসে বিরক্ত হলে যেমন করে। এজাজ অট্ট হাসি দিয়ে গাল টেনে চুমু খেয়ে বলল, বেটা, তুই আর তোর কোম্পানি দুইটাই অদ্ভুত। স্বাভাবিক মানুষের চেয়ে অস্বাভাবিক। এমন ব্রুকুচকে কি ভাবছিস? আমার অনুমতি না নিয়ে তুমি ডিসলাইন কলে দিলে কেন? ওনারা আমার গ্র্যান্ড প্যারেন্টস, তোমার তো না। ওয়েট, জাস্ট তুমি কি জেলাস? আরে বেটা, তোর গ্র্যান্ড প্যারেন্টস আমার নিজের বাপ মা। ওয়েট, তুই আমাকে কি ডাকলি? নাম ধরে কেউ বড়দের ডাকে? মাই ব্যাড, তুমি তো আমাকে বলনি কি ডাকবো। ওই যে শুভমা আমাকে বলে দিয়েছে কি ডাকতে হবে, আমি তো তার নাম ধরিনি। আঙ্গুল দিয়ে শুভেচ্ছার দিকে দেখিয়ে দিল। তোর শুভ মার হাজবেন্ড আমি, তাই বাবা ডাক। ওকে, আমি তো অনেক ফ্যামিলি পেলাম, কিন্তু স্বর্ণের উপোস শালি মমের তো ফ্যামিলি নেই। ও তো সে হবে,
জাজ বাবা। জাজ বাবা, সায়েন্স গুড। তোর মমের 14 গোষ্ঠী আছে, শুধু আমাদের প্ল্যান করে সেই ফ্যামিলির কাছে নিয়ে যেতে হবে। কি প্ল্যান? আমি হেল্প করবো। বলে হাই ফাই করলো এজাজের সাথে। শুভেচ্ছা উঠে এসে জিজ্ঞেস করলো, আমাকে ছাড়া কিসের প্ল্যান হচ্ছে এখানে? প্ল্যানটা হচ্ছে সুরের একটা তাল লাগবে, মানে সিবলিং লাগবে। আজকে রাত থেকে তোমার আর আমার মিশন শুরু করতে হবে। একদম সময় নষ্ট করা যাবে না, সারা রাত পরিশ্রম করতে হবে আমাকে। বলে চোখ টিপ মারলো এজাজ। শুভেচ্ছার গাল গরম হওয়া শুরু করলো, তবুও আইডাই করে নজর লুকিয়ে সুরের হাত ধরে নিয়ে যেতে যেতে বলল, ছোটকাটা লোক, লেজ কাটা বাদর, বাচ্চা কাচ্চা কিছুই দেখে না, মুখের পর্দা টানুন, বেহায়া লোক কোথাকার। রায়হান তালুকদার হাসপাতালে ভর্তি, ওনার আবার মাইন্ড স্ট্রোক হয়েছে। এইদিকে বানু কেটে কেটে একাকার। মানু লাপাত্তা, প্লাস গ্যারেজের সিক্রেট বন্ধ, দরজা খোলা। একদিন পর পর যেই ছিদ্র দিয়ে বানু খাবার দিত সেই দরজা হা করে খোলা। তার মানে বন্দি পালিয়েছে। কুলকিনারা পাচ্ছে না, সে এখন কি করবে? তাই হাফেজা বেগমের ঘরে গিয়ে এরিশকে ফোন দিতে বলল। হাফেজা বেগম ফোন দিয়ে বানুর কাছে দিলেন। উনি শুয়ে শুয়ে সালাতুল হাজত পড়ছেন। বিপদ তো শেষই হচ্ছে না। এইদিকে এরিশের ফোনে চার্জ নেই, তাই সেটা বন্ধ। বানু নিজে খুঁজে এজাজের নাম্বারে কল দিল। হ্যালো দাদি, আসসালামু আলাইকুম। ভাইয়া, আমি বানু। রিশ ভাইয়া কই? হ্যারে, এখনই দরকার আমার। ভাইয়া একটু ব্যস্ত, আমাকেই বল। সমস্যা নেই, আমি ভাইয়াকে বলবো। সমস্যা অনেকগুলা হয়ে গেছে। এক মেজো মামার আবার স্টক করছে। আমার স্বামীর মাল আনতে কাল গেছে, তাও কোনো খোঁজ নাই। এইদিকে গ্যারেজে বন্দি পালাইয়া গেছে। লাস্টের কথা শুনে এজাজ দাঁড়িয়ে বলল, আচ্ছা ঠিক আছে বলে কল কেটে দিল। কেবিনের সামনে আসার আগেই এরিশে বের হয়ে এলো নত মস্তিষ্কে। বিধ্বস্ত লাগছে তাকে। এজাজ গিয়ে ধরল। ব্রো, চলো নাস্তা করবি। তোর হাল দেখে মনে হচ্ছে যুদ্ধে পরাজিত সৈনিক। জবাবে শুকনো হাসি দিল এরিশ। জীবন যুদ্ধে পরাজিত সৈনিক বলতে পারিস। দিস সুইটস মি। মাত্র তো শুরু, জনক হয়ে গেছিস। তাছাড়া মনে করে দেখ, আমি আগেই ওয়ার্ন করেছিলাম তোকে বিয়ে করা নিয়ে। এদিকে খুব জেদি। তুই সারা জীবন স্বচ্ছ লাইফ লিড করেও কেমন নাকানি চুবানি খাচ্ছিস। আর আমাকে দেখবে, এলোমেলো ছিলাম, তবু বউ মাশাল্লাহ কত সহজ সরল, পাওয়াই বিন্দাস আছি। আমার স্বর্ণের কোনো তুলনা হবে না। ওর জায়গায় অন্য কোনো মেয়ে হলে আমি প্রেমেই পড়তাম না। এমন কঠিন ব্যক্তিত্ব আর শক্ত মনোবলের জন্য ভিন্ন দেশ, ভিন্ন পরিবেশে আমার সন্তানকে নিয়ে বেঁচে আছে, কোনো পাসপোর্ট ছাড়া। অন্য কোনো বাঙালি মেয়ে পারবে? হাত উপরে তুলে সিলিন্ডার বুঝালো এজাজ। ওকে ওকে, তুই আর তোর স্বর্ণ এবং তোর পুত্র সব সেরাদের সেরা। চল, আমার ক্ষুধা লেগেছে। বলে টেনে ক্যান্টিনের দিকে নিয়ে গেল এজাজ। খাবার খেয়ে এজাজ বলল, ব্রো, একটা গোলমেল হয়ে গেছে। সোহেল পালিয়েছে, তাই তো? একদম স্বাভাবিকভাবে বলল এরিশ। এজাজ চমকে উঠে পরক্ষণে হেসে দিল। আমি ভাবলাম তুই পার্বতীর সঙ্গে দেবদাস হয়ে দিন দুনিয়া সব ভুলে বসে আছিস। ইউ আর জিনিয়াস ব্রো, হ্যাট অফ। বলে দু আঙ্গুল দিয়ে কপালে ঠেকিয়ে সালাম দেওয়া দেখালো এজাজ। আরো বলল, কাকে সন্দেহ করছিস? ঝামেলা আরেকটা হয়ে গেছে কিন্তু। কি ঝামেলা সেটা আগে শুনি। চাচ্চুর আবার মাইনর অ্যাটাক হয়েছে। মারুফের খোঁজ নেয়। কোনো প্রোডাক্ট আনতে গিয়ে সে আর প্রোডাক্ট দুইটাই লাপাতা। চাচ্চুকে বলে এসেছিলাম মারুফকে কোনো কাজ না দিতে। মারুফ সোহেলের ছোট ভাই, সে নিজেও সাসপেন্ড ডিবির অফিসার। এর আগের বার দেশে গিয়ে সন্দেহ হয় গ্রে রোজ ভোদকা কেউ যার নেশা হয় না, সে আর যাই হোক নর্মাল কেউ না। তারপর 2 দিনেই বের করে ফেলি তার উদ্দেশ্য। যাই হোক, সাহায্য করেছে সে অনেক। আমার আগে আগে এদিতাকে খুঁজেছে। আর সোহেলকে বন্ধ করে মারা টু রিস্কি। এখন রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হলে কি আর করার। আর কোথায় আছে সেটা জানা 1-2 খেল। ওয়েট। বলে এজাজের ফোন চাইলো। সেটা নিয়ে ফটাফট টাইপ করে কিছুক্ষণ অপেক্ষা করলো। তারপর দেখালো জিপিএসে পুরান ঢাকার নবাবগঞ্জের এক এলাকায় আছে। ব্রাভো ব্রো, আমারও অবশ্য মারুফকে সন্দেহ হয়েছিল। এমন শক্তপোক্ত এক ছেলে বাসার কাজের মেয়েকে বিয়ে করলো।
যতই গরিব থাক। যাক, তাহলে চাচ্চুকে ফোন দিয়ে বলি। হুম। শুভেচ্ছা এরিতাকে হাসপাতাল থেকে দেওয়া খাবার খাইয়ে দিচ্ছে। সুর এরিতার ফোন নিয়ে গেম খেলছে বেডে শুয়ে। শুভেচ্ছা জিজ্ঞেস করলো, কি ঠিক করলি? ভাইয়াকে কি মাফ করা যায়? এখানে মাফের কোনো বিষয় না শুভ। আমরা সবাই পরিস্থিতির শিকার। এখানে নিজের অস্তিত্বের প্রশ্ন। সেই জায়গায় কিভাবে ফিরে যাই যেখানে আমার ছোট্ট ভাইটার অস্তিত্ব নেই, যার স্মৃতি বাড়ির প্রতিটা আনাচে কানাচে। সেখানে আবার কোন মুখে ফিরে যাব বল? আমার জন্য আমার বাড়ির মানুষরা সাফার করুক, আর সেটা আমি চাই না রে। আমি এখানেই ভালো আছি। এরিস ভাইয়ার কথা কি ভাবলি? অনেকটা দেরি হয়ে গেছে। আমার মাঝে এখন আর কোনো আবেগ কাজ করে না রে। তাছাড়া ওনার মামনি চায়ও না আমি ফিরি। ছেলের ওপর মায়ের হক সবচেয়ে বেশি। কিছুদিন গেলে নিশ্চয় উনি ওনার ছেলের লাইফ গুছিয়ে দেবেন। আত্মসম্মান ভুলে নিজেকে ছোট করতে পারবো না। সোশ্যাল সাইটে একটা আর্টিকেলে দেখেছিলাম, যার সামনে তুমি সম্পূর্ণ বস্ত্রহীন হতে পারো, তার সামনে আবার কিসের আত্মসম্মান? সত্যি করে বলতো, এই আত্মসম্মান কি তুই সুখী? যে জিনিস ধরে রাখলে সুখ আসে না, বরং কষ্ট বাড়ে, সেটা দিয়ে কি হবে তিতু? এত ছোট্ট একটা জীবন, অভিমান আর আত্মসম্মানেই যদি কেটে যায়, ভালোবাসা দেওয়া নেওয়া হবে কখন? তোর কথা বাদ দিলাম, সুরের কথা ভাব। ওর তো বাবার ভালোবাসা দরকার। তুই যতই ভালোবাসিস, সেটা নিশ্চয়ই বাবার ভালোবাসা হবে না। এরিতার মেরুদণ্ড টান টান হয়ে গেল। এই কথাগুলো যে ও ভাবেনি তা না, সত্যি কি আত্মসম্মান সুখ এনে দেয় তা না। আস্তে করে বলল, আচ্ছা ভেবে দেখি। তাহলে ফিরবি আমাদের সাথে? শুভেচ্ছার কণ্ঠে উৎফুল্ল। এখনই তো সম্ভব না রে। গ্রাজুয়েট শেষ হবে এই ইন্টার্ন জবের সার্টিফিকেট পেলেই, আর ডকুমেন্টসটা শেষ হলে এমনিতেই ফিরতাম। হ্যাঁ, ফিরে চল। আঙ্কেলের অবস্থাও ভালো না রে, আবার মাইনর অ্যাটাক হয়েছে। উনি এখন হাসপাতালে ভর্তি। রায়হানের কথা শুনে এরিতার চোখ মুখ শুকিয়ে গেল। আবার মানে আরও হয়েছিল? চোখ চিকচিক করে উঠল এরিতার। ব্যবসার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। কাল থেকে আবার লোনের টাকায় কিনা প্রোডাক্ট নিয়ে বানুর হাজবেন্ড নিখোঁজ। কত টাকা লোন? 1/2 কোটি। টাকার পরিমাণ শুনে আটকে উঠল এরিতা। আব্বুর ব্যবসায়িক অবস্থা যদি খারাপ থাকে, ব্যাংক এত টাকা লোন দিল কিভাবে? বাড়ির উপর লোন নিয়েছেন যতদূর জানি। এরিতা শুয়ে পড়ল বেডে। না, তার ভাগ্যে সুখ লেখা নেই। যেই ভাবলো সব ভুলে যাবে, আবার আরেক ঝড়। এত টাকা রায়হান কোথা থেকে দিবে? মানুষগুলো কি শেষমেশে মাথা গুজার ঠাইটাও হারাবে? বালিশের নিচ থেকে ফোন বের করে পার্কে হিউয়ানকে মেসেজ দিল। আমি চুক্তিটাতে রাজি হইনি। কত টাকা অ্যাডভান্স দেবে কোম্পানি? তবে আমার কিছু শর্ত আছে। মিনিট খানেক পরেই রিপ্লাই আসলো। হাফ পে করে দিবে, 3 মিলিয়ন অ্যাডভান্স, বাকিটা ফার্স্ট পারফরমেন্স দেখে। যেহেতু তুমি প্লেব্যাক সিঙ্গার, তাই হাফ পে পাবে। ঠিক আছে, কনফার্ম করছি চুক্তি। তুমি ফর্মালিটি কমপ্লিট করো। লিখে চোখ বন্ধ করলো। কিছুক্ষণ পর হিমালয়ে দেখতে আসলো এরিতাকে। শুভেচ্ছা সালাম দিল। এরিতা জিজ্ঞেস করলো, কখন এসেছেন? হিম সেই সবের উত্তর না দিয়ে শুভেচ্ছাকে বলল, আমি একটু কথা বলি এরিতার সাথে। শুভেচ্ছা সুরকে নিয়ে বাহিরে চলে গেল। হিম সরাসরি জিজ্ঞেস করলো, তাহলে ফিরে যাচ্ছ? ফিরে যাচ্ছি মানে? এরিতা পাল্টা প্রশ্ন করলো। মিস্টার তালুকদারের সাথে সব ঝামেলা আশা করি মিটে গেছে? ওনার সাথে কোনো ঝামেলা নেই, আর না ফিরে যাচ্ছি কোথাও। হিমের মুখ উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু ঠিক পরের মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল এরিতার শেষ কথা শুনে। বিপদেই প্রকৃত বন্ধুর পরিচয়। আমার কঠিন বিপদের সময় একমাত্র আপনাকেই পাশে পেয়েছি স্যার। আপনারা শুধু আমার আত্মীয় না, পরম আত্মীয়। এইসব কথা কেন বলছো এরিতা? আমি তো মহান কেউ না যে স্বার্থ ছাড়া তোমার জন্য কিছু করেছে। স্যার, একটা ব্যক্তিগত কথা না বলে পারছি না। দয়া করে কাজিন ম্যামকে আর কষ্ট দেবেন না। উনি আপনার জন্য অপেক্ষায় আছেন এখনো। আমার সাথে কথা হয় রেগুলার। এখানে অন্য কারোর কথা কেন আনছো এরিতা? বলে এগিয়ে এসে পাশে বসলো। আমি আপনার কাছে কৃতজ্ঞ স্যার, আমি আপনার কাছে কৃতজ্ঞ স্যার। কিন্তু কৃতজ্ঞতা থেকে কি ভালোবাসা হয়? হলেও কি সেটা সঠিক ভালোবাসা বলে মনে হবে? আমার সবটা জুড়েই যে একজন, অনন্তকাল সেই একজনই থাকবে। তাহলে ফিরে যাবে না কেন? এইভাবে নিজেকে সাথে মিস্টার তালুকদারকেও কষ্ট দেওয়ার তো কারণ দেখছি না। আমার ভাগ্যটা কেমন জানি স্যার, কোনো কিছুই সহজভাবে হয় না, তাই হয়তো ফেরাটাও সহজভাবে হচ্ছে না। যদি কেউ প্রশ্ন করে সম্পর্ক নাকি আত্মসম্মান,
আমার উত্তর হবে সম্পর্ক। আর সম্পর্ক টিকিয়ে রাখতে কখনো কখনো আত্মসম্মান বিসর্জন দিয়ে নিজেকে ছোট হতে হয়। এতে করে রাগ, জেদ কিংবা ইগোকে আমরা যে আত্মসম্মানের খোলাসে ঢেকে রাখি সেটা ভেঙে সম্পর্কটা টিকে যায়। আর বিশ্বাসের কথা হচ্ছে, সম্পর্ক টিকে গেলে ছোট হওয়া না, বরং এতে সম্মান বেড়ে যায় বহুগুণ। একাধারে কথাগুলো বলে থামলো হিম। এরিতা নীরবে চোখের জল ফেলছে। তার আত্মসম্মান ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। সত্যি তো, কি হবে এই আত্মসম্মান দিয়ে, যেটা শুধু কেড়েই নেয়? নিজের মানুষদের কাছে কিসের আত্মসম্মান, যেই আত্মসম্মান সম্পর্কে দেওয়াল হয়ে দাঁড়ায়? যা হারিয়েছে সেটা কি আর ফিরে আসবে, নাকি সে ভালো আছে? নেই। হাই পাওয়ারের স্লিপিংয়ের পিল ছাড়া একটা রাত যার ঘুম হয় না, সে কি করবে এই ইগো নামের আত্মসম্মান দিয়ে? হ্যাঁ, নিজের ওয়েট ধরে রাখতে যা করতে হয় করবে, তবে সম্পর্কগুলোও শক্ত করে আগলিয়ে রাখবে। আর প্রায়োরিটি লিস্টের উপর ডিপেন্ড করবে আত্মসম্মান ঠিক কতটুকু হবে। শুভেচ্ছার কথাও সঠিক। ছোট্ট একটা জীবন যদি রাগ অভিমানেই কাটে, ভালো থাকবেই বা কখন, আর ভালো রাখবেই বা কখন? জীবনের একটি সার্টেন পিরিয়ড নিজের ভালো থাকার চেয়ে আপন জনদের ভালো রাখা জরুরি। সুর, এরিস আর নিজের পিতামাতার প্রাণপ্রিয় দাদি সবাইকে ভালো রাখবে সে। মেসেজের নোটিফিকেশনে নিজ মোবাইল চেক করে দেখল, চুক্তি কনফার্ম। কিভাবে কি ম্যানেজ করবে হিসেব কষলো এরিতা। তখন এরিস প্রবেশ করলো। এরিতা পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে এরিসের মুখের দিকে। মুখ ভর্তি চাপদাড়ি, মাথা ভর্তি চুল, না জানি কবে থেকে ট্রিম করে না। গায়ের রং আরও একটু ময়লা হয়েছে, তবুও আলাদা এক ব্যক্তিত্ব বহন করছে যেন। উচ্চ কাঁধ যেন সেই ব্যক্তিত্বের আরও উঁচুতে নিয়ে গেছে। সেই চিরচেনা ধাতে স্থিরভাবে হেঁটে এসে হিমালয় সুলাইমানের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, জিম টিম করেন নাকি? হাতে বেশ জোর। হিম হেসে ফেলল। না মশাই, মাস্টারদের অত সময় কোথায়? কখনো কখনো মনের জোরে হাত চললে সেটা স্বাভাবিকের চেয়ে বহুগুণ বেশি ভারী মনে হয়। দুঃখিত মিস্টার সুলাইমান, আফটার অল আপনি আমার স্ত্রী সন্তানদের জন্য অনেক করেছেন, তখন বাড়াবাড়ি করে ফেলেছি। এরিতা অবাকের উপর অবাক হচ্ছে। এই কোন এরিসকে দেখছে অপকটে দুঃখিত বলছে, আবার নিজের মনের কথাও প্রকাশ করছে। বেশ ভালো পরিবর্তন হয়েছে তো। আফটার অল কাজিন আর তার সন্তান, করতে তো হবেই। বলে হিম হাত বাড়িয়ে দিল এরিসের দিকে। এরিস সময় নষ্ট না করে কাছে এসে জড়িয়ে ধরল আর কানের কাছে মুখ নিয়ে চুপি চুপি বলল, সমরেশ মজুমদার একটা চমৎকার কথা বলেছেন, তালা ভালো, চাবিও খারাপ না, কিন্তু ভুল তালার ভুল চাবি। তাহলে দোষকার কারো না। আশা করি নিজের জীবনের সঠিক তালা খুঁজে নেবেন, আর আপনার এই ত্যাগ আজীবন মনে রাখবো। অগ্রিম শুভকামনা। ফিক করে হেসে দিল হিম। দ্বিপাক্ষিক মায়া তো তৈরি হলো না, ত্যাগ তো পরের কথা। তাছাড়া বয়স তো অনেক হলো, মেয়েকে দিবে বলুন? এরিতা কান খাড়া করেই ছিল, সে বলে উঠল, স্যার, কাজিন ম্যামকে ফোন দিব। উনি ফোনের ওপাশে বউ সেজেই বসে আছেন, শুধু আফগানিস্তানের রাজধানীর নাম নেয়া বাকি। হিম হেসে ফেলল আবারও। এরিস বলল, তাহলে দাওয়াত পাচ্ছি? ইনশাল্লাহ। বলে বিদায় নিয়ে হিমালয় সুলাইমান চলে গেল। খুব বেশি ভালোবাসে কিংবা খুব বেশি কাউকে চাইলে তাদের পাওয়া যায় না। যাকে একদিন না দেখলে থাকা যায় না, তাকে বছরের পর বছর, এমনকি কখনো সারা জীবনেও আর দেখা হয় না। যাকে এক মন প্রাণ দিয়ে ভালোবাসা হয়, সেই মানুষটি ছাড়া সারা পৃথিবী ধরা দিলেও সেই মানুষটিকে ধরা যায় না। এই জন্য খুব বেশি ভালোবাসা উচিত না, কোনো কিছুই অতিরিক্ত ভালো না। এই কথাগুলো হিমের জন্য যথা উপযুক্ত। এরিস অপেক্ষা করলো দরজা বন্ধর শব্দ হওয়া পর্যন্ত, তারপর দ্রুত গতিতে গিয়ে এরিতাকে জড়িয়ে ধরল। এরিতার যে হাতে ক্যালনা করা, সে হাত এরিসের পিঠে রাখলো। এরিসের মনে হলো আটকে রাখা শ্বাস অনেক অনেক দিন পর ছেড়েছে, আর একটু চেপে ধরলো। এরিতা কেকিয়ে উঠল, ভাইয়া লাগছে, প্লিজ। আর কিছু বলতে দিল না এরিস। দীর্ঘ বিচ্ছেদের পর পূর্ণ মিলনের দুই সত্তা একে মিশে যেতে চাচ্ছে যেন। এরিতার নেত্রপল্লক চুয়ে পানির ফোয়ারা ছুটছে যেন। এরিসও চোখের দু কোণা ভিজে উঠেছে। দরজা খুলে সুর ড্যাট বলে ঢুকে পড়ায় ছিটকে গেল দুজনেই দুদিকে।
শুভেচ্ছা ভেতরের সিনারি দেখে যেমন এসেছিল তেমনি বাহিরে চলে গেল, কিন্তু সুর এসে প্রশ্ন করল, দ্যাট তুমি কি স্বর্ণকে কিসি দিচ্ছিলে? আই ওয়ান্ট সাম। শুকনা কাশি দিয়ে এরেশ বলল, কাম টু মি। স্বর্ণ না বলো মম। মম তো সিক, তাই কিসি দিলে দ্রুত সুস্থ হয়ে যাবে। ও রিয়েলি? দেন লেটস গিভ হার লটস অফ কিসি। বলে ঝাঁপিয়ে পড়লো এরিতার কোলে। দুজনেই দু গালে অনবরত আদর দিয়ে ভরিয়ে দিল। মাঝখান থেকে এরিতা এদের আদরে কুপোকাত। পৃথিবীতে কিছু মানুষের জন্ম হয় শুধু অক্সিজেনের অপচয়ের জন্য। এরা না পায় সুখ, না পায় পরিবার, আর না পায় আপন মানুষ। ফুটবল যেমন এক পা থেকে গড়িয়ে আরেক পা হয়ে শেষে গোল পোস্টে ঢুকে যায়, তেমনি এরা মানুষের ধারে ধারে ঘুরে জীবন পার করে কবরে ঢুকে যায়। বানুমতি তাদের গোত্রীয়, যে নিজের জীবনের মানেই জানে না, তবুও একবার থানায় গেল মারুফের সাথে দেখা করতে। মারুফ বানুকে দেখিয়ে বিশ্রী এক হাসি দিল। বানুর গা গুলিয়ে এসে সেই হাসি দেখে। দুটা মধুর কথা শুনে আর চেহারা দেখে মারুফের প্রেমে পড়ে গিয়েছিল সে। দুজন সর্বহারা মানুষ নিজেদের আঁকড়ে বেঁচে থাকবে ভেবেছিল। জীবন যেন নাটকের চেয়েও নাটকীয়।